রাজনীতি বলতে বিগত সময় আমরা দেখেছি সংঘাত, অনৈক্য, অনাস্থা এইসবের মধ্যেই ঘুরপাক খেয়েছে রাজনীতি। সেই জায়গা থেকে অভ্যুত্থান পরবর্তী সময় কতটা পরিবর্তনের ইঙ্গিত দেখতে পান এখন? ধন্যবাদ। অভ্যুত্থান পরবর্তী সময়ে তো আমরা একটা স্বপ্ন দেখেছিলাম। অভ্যুত্থান তো হয়েছে একটা স্বপ্ন নিয়ে, যেমন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল একটা স্বপ্ন নিয়ে, স্বাধীন বাংলাদেশ, একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হবে, গণতন্ত্র থাকবে, দেশে সাম্য থাকবে, সবকিছু মিলে তো আমাদের মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতার বিষয় ছিল। তো সব বিষয় নিয়েই একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি, বাস্তবায়ন করা যায়নি। ধীরে ধীরে আরো অবস্থার অবনতি ঘটেছে। এই জন্য 24-এ একটা অভ্যুত্থান হলো। অভ্যুত্থান কেন? আপনি উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ করার জন্য একটা অভ্যুত্থান। তো উদার গণতান্ত্রিক বাংলাদেশে এবং আরো অনেক বিষয় ছিল, অনেক বিষয়। সেই সব বিষয় নিয়ে আমরা একটা অভ্যুত্থানে গেলাম এবং আমরা রাজনীতির যে এই যে অপসংস্কৃতি, রাজনীতির সংঘাত, রাজনীতিতে যে যা যা বললেন আমার পূর্ববর্তী বক্তা, যে এইসব ছিল, দখল, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, ক্রনিক ক্যাপিটালিজমের প্রকোপ, ব্যাংক হাওয়া হয়ে যাচ্ছে, এই সব কিছু বন্ধ করার জন্যই তো এই অভ্যুত্থান। এবং এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটা সরকার পেলাম। অভ্যুত্থানের 5ই আগস্টে যখন তৎকালীন প্রধানমন্ত্রী দেশের বাইরে পাঠানো হলো, তাকে চলে গেলেন, তখন আমরা একটা সরকার গঠন করতে 2 দিন সময় পেলাম এবং আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে, নোবেল লরেট তার নেতৃত্বে একটা সরকার গঠিত হলো। তো এই সরকার গঠিত হওয়ার পরে যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা কতটা পূর্ণ হয়েছে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই আলোচনা নতুন করে করার দরকার নেই। সেই প্রত্যাশার আমরা ধারে কাছেও যেতে পারিনি। আপনি যেটা আজকের মূল প্রতিপাদ্য, যে রাজনীতিতে অশ্লীল স্লোগানগুলো ঢুকে পড়লো কিভাবে। 5ই আগস্টের আগে কিন্তু আমি এইসব অশ্লীল স্লোগান শুনি নাই। আপনারা কেউ শুনে থাকলে আমাকে কারেক্ট করতে পারেন, পলিটিক্যালি আই মে বি রং। 5ই আগস্টের আগে আমি ওইসব অশ্লীল স্লোগান শুনিনি, দেখিনি। 5ই আগস্টের পরে এইসব অশ্লীল স্লোগান আসলো মাঠে। এবং আমরা এখানে যারা আছি, এনসিপি থেকে যিনি আছেন, জামাত থেকে যিনি আছেন, আমরা সবাই ওনারা বলছেন, ওনারা রাজনীতির সাথে যুক্ত আছেন, ওনারা বলছেন তারা এটা পছন্দ করেন না। তাহলে এই যে রাজনীতিতে যে একটা অশ্লীল স্লোগান এবং লোকজনের বাড়ির সামনে যে বসে বসে এইসব স্লোগান দেওয়া ঘন্টার পর ঘন্টা, হ্যাঁ, তারপরে যে মব কালচার বলছেন, মবের মূল্যক আর কি, কালচার বললে তো হবে না, ওইটা মব তো কালচারের মধ্যে পড়ে না। মবের মূল্যক যে তৈরি হলো, তো এই মব জাস্টিস যারা বলে দে আর রং। এনিওয়ে, ওইটা নিয়ে আজকে আমরা বিতর্ক করবো না। মব কোনো জাস্টিস হইতেই পারে না, মব কেমনি জাস্টিস হয় এইসব যারা বলেন আর কি। আমাদের তো বিভিন্ন জার্গন ব্যবহার করে আমাদের বিভিন্ন ইন্টেলেকচুয়ালস, পলিটিশিয়ানস, হ্যাঁ, আমরাও অনেক সময় অনেক জার্গন ব্যবহার করি, যে এক একটাকে এক একটার সাথে মিলিয়ে দেই। তো এই যে মবের মূল্যক আমরা তৈরি করলাম, এবং মবের মূল্যকের সাথে এই স্লোগানগুলোর একটা কানেকশন আপনি দেখতে পারবেন। যারা মব তৈরি করছে সেই মবরাই শাহবাগে বলেন, অন্য কোথাও বলেন, ইভেন আমাদের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও বা অন্য কোনো বাসার সামনে যে বসে বসে তারা মব তৈরি করেছেন, মবের সংস্কৃতিকে তারা লালন পালন করেছেন, সরকার করেছেন। আমি অন্য কাউকে দোষ দেবো না, কারণ রাষ্ট্রে যখন একটা সরকার থাকে, যেমন আগের সরকার 15 বছরের জন্য দোষকার শেখ হাসিনা, ফ্যাসিবাদের জন্য দোষকার শেখ হাসিনার, দেশের সব খারাপ কাজের জন্য দোষকার শেখ হাসিনার। তাহলে 18 মাসের যত অন্যায় আচরণ হয়েছে, অন্যায় আচরণের মধ্যে আপনি মানে বলতে গেলে আপনার পুরো টাইম শেষ হয়ে যাবে। 3000-এর বেশি শিক্ষককে গলার মধ্যে জুতার মালা পড়েছেন, পিটাইছেন আপনারা এই স্কুলে স্কুলে ঢুকে ঢুকে। মব তৈরি করা হয়েছে। তখন যারা ছিলেন রাষ্ট্রের সাথে, যারা ছিলেন রাষ্ট্র ক্ষমতার পাশে, যারা ছিলেন রাষ্ট্র ক্ষমতা যারা পরিচালনা করেছেন, যারা রাষ্ট্র ক্ষমতার অংশীদার ছিলেন, তারা কি করেছেন? আমাকে জিজ্ঞেস করতে আপনি কি করেছেন? আমার মাথায়, ঘাড়ের মধ্যে কয়টা মাথা? আমি টক শোতে এসে তো কথা বলেছি, এই মবের বিরুদ্ধে কথা বলেছি, অশ্লীল কালচারের বিরুদ্ধে কথা বলেছি, এইসব আচরণের বিরুদ্ধে কথা বলেছি, গণতন্ত্রের জন্য কথা বলেছি, এবং বলছি দেশে অন্তর্বর্তীকালীন সরকার একটা ব্যর্থ সরকার, তারা এইসব নিয়ন্ত্রণ করতে পারছে না এবং দেশটা একটা মবের মূল্যকে পরিণত হয়েছে। সুতরাং আমাদের একটা নির্বাচন দরকার। এখন আমার ভাই তো বললেন যে নির্বাচন কি ইঞ্জিনিয়ারিং হয়েছে, তো এইটা নিয়ে আমাদের আরো ব্যাপক আলোচনা করতে হবে। এখন আপনি নির্বাচন করবেন, আপনি বলবেন 30% মানুষ আপনাকে ভোট দিয়েছে, আপনি পার্লামেন্টে 70-এর কাছাকাছি আসন নিয়ে আপনারা বসছেন, বিরোধী দলের নেতা হয়েছেন, আনুষ্ঠানিকভাবে আপনারা এখন শহীদ মিনারেও যাচ্ছেন, স্মৃতিসৌধে যাচ্ছেন, আবার এদিকে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর কথা বলবেন। এগুলো নিয়ে গভীর আলোচনা হতে হবে। এটা আজকে আলোচনার বিষয় নয়, বাট এটা একটা বড় আলোচনা হওয়া দরকার দেশে, যেহেতু ইঞ্জিনিয়ারিং এর কথা আমরা শুনছি। এখন এই অশ্লীলতা থেকে কিভাবে বের করবেন?
আপনি আপনার ধর্মগ্রন্থ দেখেন না, আপনার পবিত্র কোরআন, বাইবেল, এই গীতা, সবখানে তো এই অশ্লীলতার বিরুদ্ধে কথা বলছে। অশ্লীলতা করতে তো কাউকে বলা হয়নি, কিন্তু অশ্লীলতাকে উস্কে দেওয়া হয়েছে। এবং আমাদের ভাইরা যারা যুক্ত ছিলেন সরকারের সাথে, যারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতার অংশ ছিলেন, তারা কিন্তু এই অশ্লীল স্লোগান টোগান যখন হয়েছে তারা একটাও কথা বলেন নাই, কোনোদিন যে তাদেরকে বারণ করেন নাই। কেন এটা বারণ করা হয়নি? এখন বন্ধ করেন, তাইলে বারণ করেন, বন্ধ করেন, বন্ধ করতে হবে। এটা ফৌজদারি অপরাধ অশ্লীল কথাবার্তা বলা, কারো ব্যক্তিগতভাবে কারো সম্পর্কে অশ্লীল কথা বলা মানে হচ্ছে একটা ফৌজদারি অপরাধ। এখন আপনি ফৌজদারি অপরাধের জন্য যখন তাকে বিচারের সম্মুখীন করবেন, তখন বলেন আমার গণতন্ত্র শেষ হয়ে গেল, আমার কোনো গণতন্ত্র নেই, আমার তখন রাইটস এর কথা বলবেন। তো আমি মনে করি যে আমাদের রাজনীতিবিদদের এখন সময় এসেছে যে তারা ভিন্ন মতকে শ্রদ্ধা করবেন, সকল মতের কথা তারা শুনবেন, তারা বিজ্ঞান মনস্ক আধুনিক শিক্ষার দিকে যেতে হবে। আমি জুবাইরের সাথে একদম একমত যে আমাদের যে একটা চাইল্ডহুড, মানে আমার চাইল্ডহুড বা তার চাইল্ডহুড বা আপনার চাইল্ডহুড, আমাদের যে শিশুকালটা ছিল সেটা একটা সোনালী কাল ছিল। আমরা পরিবারের মধ্যে মানুষ হয়েছি, কিন্তু কিছু মানুষ পরিবারের মধ্যে মানুষ হতে পারছে না। তারা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে যেখানে চলে যাচ্ছে, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানে এমন একটা পরিবেশ তৈরি করা হয়, তারা অ্যাবিউজ হয়। সেখানে অ্যাবিউজ হওয়ার কারণে তাদের মধ্যে একটা ঘৃণা, বিক্ষোভ, আপনার ক্ষোভ জমায়েত হচ্ছে। জমায়েত হয়ে তারা যখন বেরিয়ে আসছে, তখন তাদের মধ্যে এই ভাষার প্রকাশ। আপনি ভালো ভাষা শেখাবেন কেন? আপনি স্কুলের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে তো আপনি ভাষার উন্নতি হবে। গালিগালাজ আমাদের সমাজে ছিল না এটা আমি বলবো না, কিন্তু যে অশ্লীলতায় আমরা রাজনীতিকে এখন নিয়ে যাওয়ার চেষ্টা করেছি সেটা 5ই আগস্টের পূর্বে ছিল না। সুতরাং গত 18 মাস অশ্লীলতার জন্মদাতা হিসেবে আমি ডক্টর ইউনূসকে দায়ী করি, এবং ডক্টর ইউনূসের সাথে যারা ছিলেন, যারা তার সাথে ছিলেন, যারা অংশীদার ছিলেন, তারা সকলকে এই দায়িত্ব নিতে হবে। আমারও দায় আছে, আমি কথা বলতে পারিনি, ভয় পেয়েছি, এবং তারপরে জেলখানায় নিয়ে যায় 87 দিন রেখে দিচ্ছে আমাকে। ধন্যবাদ।